এটা কি? দর্পণ। দর্পণ। ও, তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের পাঠের বিষয় হলো কি বলো? দর্পণ। দর্পণ। ধন্যবাদ সবাইকে। তো আমি শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমাদের অষ্টম অধ্যায়ের শুরু হবে। অধ্যায়ের নাম হলো আলোর প্রতিফলন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকে আমাদের অধ্যায়ের নাম হলো কি বললাম, বলো একজন? আলোর আলোর প্রতিফলন। প্রতিফলন। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রতিফলনের সংজ্ঞাও আমরা জেনেছি এবং সেই সাথে দর্পণ কি সেটাও আমরা জেনেছি এবং দর্পণ কত প্রকার সেগুলো আমরা জেনেছি। একজন বলো দেখি, দর্পণ কাকে বলে? স্যার, দর্পণ হলো এমন একটি মসৃণ তল যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। গুড, অনেক সুন্দর অ্যান্সার দিয়েছো। আহ, নাজমুস সাকিব দিলার, তাই না? না স্যার, শাহিদুর রহমান। হ্যাঁ, কে বললা? স্যার, শাহিদুর রহমান। আচ্ছা, ওকে, তোমাকে অনেক ধন্যবাদ। তাহলে আরেকজন অ্যান্সার দাও। দর্পণ কত প্রকার? স্যার, দর্পণ দুই প্রকার। দুই প্রকার। হ্যাঁ, একটা হলো উত্তল দর্পণ, আর একটা কি বলো? অবতল দর্পণ। অবতল দর্পণ। এই যে আমার হাতে একটা জিনিস দেখো, দেখতে পাচ্ছ তো, তাই না? জি স্যার। জি স্যার। এটা হলো উত্তল দর্পণ, কারণ মাঝখানে চাপ দিলে, আমি যদি আরেকটা দর্পণ হাত দিয়ে তোমাদের দেখাই, তাহলে তুমি আরো ক্লিয়ার বুঝতে পারবে। মাঝখানে চাপ দিলেই পার্থক্য বোঝা যায়। একটা হলো ভিতরের পৃষ্ঠটা চ্যাপ্টা, আরেকটা উঁচু, এবং পিছনের দিকে দেখো কিছু একটা লাগানো আছে। এটাকে আমরা কি বলেছিলাম? সিলভারিং। গুড, অনেক সুন্দর অ্যান্সার দিয়েছে, সিলভারিং। তাহলে সিলভারিং এর আরেকটা নাম কি বলা যায়? কেউ পারবে? কেউ পারবে? আমার তারা লাগানো। হ্যাঁ, আমার ভিডিও ক্লাসটা কি দেখেছিলা? জি স্যার। জি স্যার। ওখানে আমি সংজ্ঞা সহ বলেছিলাম পাড়া লাগানো বা সিলভারিং। একজন সংজ্ঞাটা বলো, সিলভারিং কি? সৃজনশীল খ নাম্বারে কিন্তু এটা স্যার, আসে। স্যার বলবো? হ্যাঁ, বলো। কাচের ওপর পারদ বা রূপার প্রলেপ লাগানোর প্রক্রিয়াকেই সিলভারিং বলে। গুড, রাফি, তাই না? জি স্যার। তোমাকে অনেক ধন্যবাদ এইভাবে অ্যান্সার দেওয়ার জন্য। তো আমরা আজকে আমাদের পাঠের বিষয়ে আমি আস্তে আস্তে যাচ্ছি। আশা করি তোমরা অনেক মনোযোগ দিয়ে ক্লাস করবে। আমরা আজকে পড়ব, এই যে দর্পণ আমরা পড়লাম, দর্পণে বিভিন্ন সংজ্ঞা আছে। সংজ্ঞাগুলোও আমি মেয়েদের ক্লাসে অবশ্যই পড়িয়েছিলাম। এখানে সংজ্ঞা পড়ার আগে আরো দুটো প্রশ্ন আমাদের পড়তে হবে, যেটা সৃজনশীল খ নাম্বারে আসে। তোমরা প্রশ্নগুলো লিখে রাখো। অবতল দর্পণ কি? সারি দর্পণ হয় কেন? লিখে দিয়েছিলাম আমি এর আগের ক্লাসে, ভিডিও ক্লাসে। উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলা হয় কেন? এই দুটো কোশ্চেন অবশ্যই তোমাদের পড়তে হবে। আচ্ছা, অবতল দর্পণটা আমি একটু আলোচনা করি। অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলা হয় কারণ, এইভাবে অ্যান্সার করবা, কারণ সমান্তরাল আলোক রশ্মি অবতল দর্পণে, কারণটা লিখো, কারণ সমান্তরাল
আলোক রশ্মিগুচ্ছ দর্পণে অবতল দর্পণে আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে একটি বিন্দুতে অভিসারী হয় বা একত্রিত মিলিত হয়। এটুকু অ্যান্সার করলেই তোমার 2 এ 2 পাবা। আচ্ছা, আমি কিন্তু এই যে প্রথমটার অ্যান্সার বললাম, তাহলে অ্যান্সার লিখবা এইভাবে, অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলা হয় কারণ সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অবতল দর্পণে আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে একটি বিন্দুতে অভিসারী হয় বা একত্রে মিলিত হয়। এখন আমি চিত্র দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি তোমাদের। এটা কি দর্পণ বলতো? সেটা উত্তল দর্পণ। অবতল অবতল দর্পণ। এই যে এই রেখা বাহিরে থাকে তাহলে মনে করবা অবতল, আর এই রেখাগুলো যদি ভিতরে থাকে তাহলে মনে করবা কি বলো? কি উত্তল উত্তল দর্পণ। এটা হলো ভিতরের দিকে থাকলে উত্তল আর বাইরের দিকে থাকলে অবতল। আচ্ছা, তাহলে এটা হলো মেরু প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের সমান্তরালে এর ফোকাস, খুব মনোযোগের সঙ্গে। এটার নাম হলো মেরু, মেরু সংজ্ঞা আমি এটা একটু পরেই বলছি। আর এটা হলো প্রধান অক্ষ, এই রেখাটার নাম হলো কি? প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরালে যদি আলো আসে এটা ফোকাস দিয়ে যাবে, আরো যদি সমান্তরালে আরেকটা আলোক রশ্মি যায় সেটাও কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। এইভাবে যতগুলা রশ্মি সমান্তরালে যাবে সবগুলা ফোকাস দিয়ে যাবে। তাহলে একটা বিন্দুতে কি হলো? এই প্রতিফলিত রশ্মিগুলো বলো কি হলো? মিলিত হলো না? একত্রিত হলো বা মিলিত হলো। এই যে মিলিত হয় এটা হলো কি? অবতল দর্পণ। বুঝতে পারলা এবার বিষয়টা? আরেকবার বলেন স্যার, আরেকবার বলেন। আবার বলছি, একটু মনোযোগ দাও। এই যে দর্পণটা, এই দর্পণটার নাম হলো কি? অবতল দর্পণ। এটার নাম কি? মেরু। মেরু। এটা হলো বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র। কেন্দ্র। আর এই মেরু এবং বক্রতার কেন্দ্রতে গমনকারী সরল রেখা হলো প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরালে যদি আলো দর্পণের উপর আসে, এই যে প্রধান অক্ষ, এই তীর চিহ্ন এই দিক দিয়ে আসছে, এখানে পড়লো, এটা কার সমান্তরালে বলতো? এই রেখাটা কার সমান্তরালে গেল? প্রধান অক্ষ। প্রধান অক্ষ। তাহলে আমি একটু আগে কিন্তু বললাম প্রধান অক্ষের সমান্তরালে আলো দর্পণের উপর আপতিত হলে সেটা এফ বা ফোকাস যায়। কোথাতে যাবে? ফোকাস বিন্দু দিয়ে। তার মানে এই দিক, এই যে চিহ্ন দেখো, এই দিক দিয়ে আলো আসবে, এই ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। আবার আরেকটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে, ওটা কোথাতে যাবে বলো? ফোকাস বিন্দু দিয়ে। বুঝলা? হ্যাঁ স্যার, বুঝেছি। তাহলে এই যে প্রতিফলিত রশ্মি যে একটা বিন্দুতে মিলিত হবে, এফ এফ। এটাই হলো অবতল দর্পণের অভিসারী। বলো বলো, কথা বলো, কমপ্লিট? ইয়েস স্যার। স্যার কোনো কোশ্চেন থাকলে বলো। যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা এবার চলে যাব বিভিন্ন সংজ্ঞা।
পরের কিছু চিহ্ন দেখুন ঠিক তার বিপরীত স্যার একেবারে হুবহু একই। আশা করি এটা পাস করে তোমাদের ঘুমাতে হবে। উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলা হয় কেন? আমি আবার বলছি, স্যার কথা একটু প্রবলেম হচ্ছে। উত্তল দর্পণকে ইয়েস অপসারী, স্যার, কথায় প্রবলেম হচ্ছে, শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? স্যার তার মিউট করা নাই, মানে শব্দ হচ্ছে বাইরে থেকে। ওকে, আমি আবার শুরু করছি। স্যার আপনার স্যার কথা শোনা শুনতে যাচ্ছে পাচ্ছি না। না। শোনা যাচ্ছে না? হ্যাঁ, এবার যাচ্ছে। উত্তল অপসারী দর্পণ বলা হয় কেন? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। পরের কোশ্চেনটা একবার হুবহু আগেরটার মতোই, আশা করি তোমরা পারবে নাকি? পারবে? একবার শুধু বলে দেন, একবার বলে দেন। জি স্যার, পারবো স্যার। বলে দিব বলতে ওই যে কোশ্চেনটা আমি লিখে দিলাম অ্যান্সার একবারে হুবহু ওইটার মতোই, শুধু একটু এক জায়গায় পার্থক্য, সেটা হলো যে প্রতিফলিত হবার পর অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় বা ছড়িয়ে পড়ে। ও আগেরটা ছিল একত্রিত হয়, আর এটা হবে ছড়িয়ে পড়ে আর অপসারিত বিক্ষিপ্ত হয়। হয়ে যায়। আর সবই একই। আগেরটা ছিল একত্রিত হয়, আর এখনটা হবে কি? ছড়িয়ে পড়ে। ছড়িয়ে যায়। হ্যাঁ, এটাই তোমাদের হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, এবার আমি কিছু সংজ্ঞা পড়াবো। সংজ্ঞাগুলো হলো মেরু, বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ। এই তিনটা জিনিস আগে আমি পড়াই, তারপরে যদি সময় পাই আর বাকিগুলো আলোচনা করা যাবে। শুরুতেই মেরু। মেরু হলো, সবাই লিখো, গুলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে মেরু বলে। গুলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে মেরু বলা হয়। মেরু বলে। একজন বলো দে। মেরু বলে, গুড। এবার আমরা আলোচনা করব। ও, মেরু তোমরা কিভাবে চিনবা? এটা কি? প্রতিফলক পৃষ্ঠ। এটা কি বলো? প্রতিফলক পৃষ্ঠ। পৃষ্ঠ। এখন প্রতিফলক পৃষ্ঠ কাকে বলে? যে পৃষ্ঠের উপর আলো এসে পড়বে তাকে বলা হয় প্রতিফলক পৃষ্ঠ। এই পৃষ্ঠের মধ্যবিন্দু অনুমান করে আমরা দিতে পারি এটা মধ্যবিন্দু। তাহলে এই মধ্যবিন্দুকে কি বলবো? মেরু স্যার, মেরু। মেরু। এরপরে এরপরে বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র সংজ্ঞা লিখো। স্যার প্রতিফলকটা কি আরেকবার বলে দেন তো? প্রতিফলক পৃষ্ঠ হলো যে পৃষ্ঠের উপর আলো প্রতিফলিত হয় বা আপতিত হয়, অর্থাৎ আলো এসে পড়বে, আপতিতও হবে বা প্রতিফলিত হবে, তাকে বলা হয় প্রতিফলক পৃষ্ঠ। তাহলে বক্রতার কেন্দ্র গোলীয় দর্পণের যে গোলকের যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। উঠাও, কালি উঠাও।
তাহলে একজন বলো, বক্রতার কেন্দ্র কাকে বলে? গোলীয় দর্পণের যে গোলকের অংশবিশেষ সেই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। হ্যাঁ, এবার যদি আমরা চিত্র দেখি, তাহলে এখানে যেহেতু বক্রতার কেন্দ্র এবং সংজ্ঞাটা হলো গোলীয় দর্পণের যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্র। তাহলে যদি আমরা গোলক দেখি, যেমন এটা গোলকের পৃষ্ঠ, এটা কিন্তু একটা বৃত্তের অংশ নিয়ে নেওয়া হয়েছে মূলত। তার মানে যদি ধরো বৃত্তচাপ। এরকম যদি বৃত্ত থাকে, এই বৃত্তের ধরো এই অংশটুকু আমি বাদ দিয়ে দিলাম একবারে, এই বৃত্তের কেন্দ্র না এটা, এই কেন্দ্রের আমি জি স্যার। এই অংশ Yes, sir. বাদ দিয়ে দিলাম, তাহলে এটা একটা কি হয়ে গেল বক্রতার কি তোমার হলো বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র, আর এটা হলো একটা দর্পণ। তাহলে গোলকের যে কেন্দ্র, বক্রতার কেন্দ্রে গোলকের যে কেন্দ্র, সেই কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো কোনো বুঝতে প্রবলেম হলে আমাকে বলো, আমি আবার আলোচনা করব। যদি সমস্যা না হয় আরেকবার বলবো। গোলীয় দর্পণের যে গোলকের অংশ বিশেষ, ধরো গোলকের অংশ বিশেষে যদি আমরা একটা বৃত্ত নেই, এই একটা বৃত্ত, এটার একটা অংশ বিশেষ মানে কি, কিছু অংশ আমরা নিব, সম্পূর্ণ নিব না। এই গোলক বৃত্তের এটা হলো তার কেন্দ্র। তাহলে অংশ বিশেষের কথা বলছে, কিছু অংশ, সেই অংশটুকু আমরা বাদ দিয়ে দিলাম যতটুকু আমাদের প্রয়োজন নাই, এটাকে আমরা দর্পণ হিসেবে কল্পনা করব। তাহলে এই অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রকে, এই যে গোলক তো ছিল এটা, এই গোলকের কেন্দ্র এটা। এবার বুঝতে পেরেছ? Yes, sir. এই কেন্দ্র কি বলা হবে? বক্রতা। অর্থাৎ একটা গোলক নিলাম, সেই গোলকের, গোলকটাই তো বৃত্ত, এই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। কারো কোনো কোশ্চেন থাকলে আবার বলো। না স্যার, কোশ্চেন। এবার আমরা বক্রতার ব্যাসার্ধ পড়ব। বক্রতার ব্যাসার্ধের সংজ্ঞা কেউ বলতে পারবে? চেষ্টা করা যাইতে পারে স্যার। চেষ্টা করা যেতে পারে, বলো, চেষ্টা করো। স্যার এই যে স্যার গোলীয় দর্পণটি যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের যে ব্যাসার্ধ সেটাই হচ্ছে স্যার বক্রতার ব্যাসার্ধ। হ্যাঁ, মোটামুটি তোমার ভালোই হয়েছে। তাহলে আমরা লেখা শুরু করি। দেখো, গোলীয় দর্পণের যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে ওই দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলে। এবার আমরা তার মানে ওই গোলকের কথাই চিন্তা করব। এই গোলকের এটা হলো বক্রতার কেন্দ্র, তাহলে এতটুকু তার ব্যাসার্ধ। এবার যদি অংশ নেই, সেই অংশটুকু অংশ বিশেষ কেটে দিলাম এবং পিছনে লাগিয়ে দিলে আমাদের একটা কি হয়ে গেল? বক্রতার ব্যাসার্ধ। দর্পণ হইল। দর্পণের এতটুকু ব্যাসার্ধ কি বলা হবে? বক্রতার ব্যাসার্ধ। এবার প্রধান অক্ষ, এটা হলো একবারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একদম স্টার দিয়ে রাখো। তাহলে সংজ্ঞা আমরা লিখবো এইভাবে: গোলীয় দর্পণের মেরু
ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরল রেখাকে প্রধান অক্ষ বলে। খুব সহজ সংজ্ঞা, আমি আবারও বলছি এবং বুঝিয়ে দিব। গোলীয় দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে, খেয়াল করে দেখো, এই যে আমাদের এটা ছিল দর্পণ, অবতল দর্পণ। এই দর্পণের এটা হলো কি মেরু, এটা হলো বক্রতার কেন্দ্র, এটা হলো বক্রতার কেন্দ্র। এই বক্রতার কেন্দ্র এবং মেরু, এই তাই বলছি, মেরু ও বক্রতার কেন্দ্র। তাহলে মেরু ও বক্রতার কেন্দ্র দিয়ে গমনকারী সরল রেখা, বক্ররেখা না কিন্তু সরল রেখা, মেরু ও বক্রতার কেন্দ্র দিয়ে গমনকারী সরল রেখাকে বলা হয় প্রধান অক্ষ। কারো কোনো কোশ্চেন? এনি কোশ্চেন? না No, sir. ওকে, ফাইন। এবার আমরা গৌণ অক্ষ পড়ব। এটাও মাঝে মাঝে সৃজনশীল ক নাম্বারে আসে। গৌণ অক্ষ হলো মেরু বিন্দু ব্যতীত গৌণ অক্ষ। সংজ্ঞা লিখো, মেরু বিন্দু ব্যতীত দর্পণের প্রতিফলক, দর্পণের প্রতিফলক পৃষ্ঠের উপরস্থ যে কোনো বিন্দু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে সরল রেখাকে গৌণ অক্ষ বলে। তাহলে বিষয়টা আমি আরবার বলছি। সংজ্ঞা হলো আমাদের গৌণ অক্ষ মেরুবিন্দু ব্যতীত দর্পণের প্রতিফলক পৃষ্ঠের, এই যে চিত্র, এই চিত্রের এটা হলো মেরু আর এটা হলো বক্রতার কেন্দ্র। তাহলে মেরু প্রতিফলক পৃষ্ঠের উপরস্থ যে কোনো বিন্দু, মেরু ছাড়া, মেরু বিন্দু ব্যতীত মানে কি মেরু ছাড়া, পি বিন্দু হলো মেরু, এটা ছাড়া প্রতিফলক পৃষ্ঠের কিন্তু যে কোনো বিন্দু দিয়ে অতিক্রমকারী, এই বক্রতার কেন্দ্র দিয়ে প্রতিফলক পৃষ্ঠের যে কোনো বিন্দু দিয়ে অতিক্রমকারী সরল রেখা, এগুলো হলো কি গৌণ অক্ষ। আচ্ছা, এবার আমি প্রশ্ন করব, একজন বলো, বলবে হলো ইসমাইল, আমাকে শুনছো? জি স্যার। ইসমাইল, জি স্যার, শুনছি। ইসমাইল আমাকে শুনছো? অক্ষ গুড, প্রধান অক্ষ। আরো তো সাথে সাথে বলার কথা,
কারণ এগুলো একটু আগে পড়াইলাম। মানে স্যার আমার নেট প্রবলেমের জন্য বুঝতে পেরেছিলাম না। আচ্ছা, এটার নাম হলো প্রধান অক্ষ। তুমি ভালো অ্যান্সার দিয়েছো তাও। আচ্ছা, নেট প্রবলেম যদি হয় কারো, তাহলে কোনো সমস্যা নেই, এটা আমরা আবার বিকেলবেলা বা রাত্রের মধ্যেই আমি দিয়ে দিব, তোমাদের গ্রুপে পোস্ট দিয়ে দিব, ঠিক আছে? ওখানেও দেখে নিতে পারবা। আমি প্রধান অক্ষের সংজ্ঞাটা আবার বলছি। মেরু ও বক্রতার কেন্দ্র দিয়ে গমনকারী সরল রেখাকে বলা হয় প্রধান অক্ষ। এগুলো না জানলে কিন্তু পরবর্তীতে যখন আমরা থিওরিতে আলোচনা যাব তখন কিন্তু এগুলো বুঝতে সমস্যা হবে। আচ্ছা, এবার আমি যতটুকু পড়ালাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কারো কোনো সমস্যা? সমস্যা নেই? না স্যার। আচ্ছা, এবার আমরা প্রতিবিম্বের দিকে যাচ্ছি। প্রতিবিম্ব আসলে কি? প্রতিবিম্বের সংজ্ঞা খুব মনোযোগ দিতে হবে। প্রতিবিম্ব, তাহলে এখন আমরা কি আলোচনা করব, একজন বলো। প্রতিবিম্ব। ধরো তুমি বা আমি যারাই আয়নার সামনে দাঁড়াই, আমাদের একটা প্রতিচ্ছবি ভেসে ওঠে না, দেখা যায় না? সেটাই কি আসলে? সেটাই এক ধরনের প্রতিবিম্ব। আচ্ছা, তাহলে সংজ্ঞাটা আমরা লিখতে পারবো এইভাবে। কোনো বিন্দু হতে, লেখো সবাই লিখো, কোনো বিন্দু হতে নির্গত আলোক রশ্মি গুচ্ছ কোন তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয়, তখন ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। কোনো বিন্দু হতে নির্গত আলোক রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয়। যেমন এখানে আমরা একটা দর্পণ দেখতে পাচ্ছি, এটা প্রধান অক্ষ, এটা এফ, এটা সি, এই প্রতিফলিত হয়ে এদিকে আসলো। আবার ধরো এখানে যে বিন্দুটা ছিল, এখান থেকে আবার এদিকে এই যে আপতিত রশ্মি থেকে আবার প্রতিফলিত হয়ে একই পথে বা এই প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলো। অর্থাৎ কোন বিন্দু হতে নির্গত আলোক রশ্মিগুচ্ছ কোন তলে
প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়। যদি আমরা চিত্রটা আরেকটু ভিন্নভাবে দেখতে চাই, যে ধরো এটা একটা অবতল দর্পণ, এই দর্পণের পি হলো মেরু, এটা হলো প্রধান অক্ষ, এখানে একটা এখানে হলো এফ, এটা হলো সি, এখানে একটা বস্তু আছে, এই বস্তু থেকে আলো এইভাবে আপতিত হলো, ফোকাস দিয়ে চলে গেল বা প্রতিফলিত হলো, এখান থেকে বক্রতার কেন্দ্র এটা হলো সি। এগুলো আমি বিস্তারিত আরো আলোচনা করব। এই যে যেখানে মিলিত হলো এইখানে বিম্ব পাওয়া যাবে। আমি জায়গায় দেখাতে চাচ্ছি এই যে বস্তু, এই যে যেখানে মিলিত হলো দুইটা প্রতিফলিত রশ্মি, এখানে তার বিম্ব পাওয়া যাবে। অর্থাৎ এখান থেকে একটা আলোক রশ্মি দর্পণের উপর আপতিত হয়ে প্রতিফলিত হলো, আবার অপর একটা আলোক রশ্মি এই পথে আপতিত হলো আর এই পথে প্রতিফলিত হলো, একই পথে প্রতিফলিত হলো। এই যে এখানে যে দুইটা রশ্মি মিলিত হলো এইখানে বিম্ব পাওয়া যাবে। তাহলে বিম্বটা হলো একটা বস্তুর মানে প্রতিচ্ছবি মূলত। তাহলে বিম্বর প্রতিবিম্ব কাকে বলে আমরা বুঝলাম, এবং প্রতিবিম্ব হলো দুই প্রকার। প্রতিবিম্ব কত প্রকার? 2 প্রকার। একটা হলো বাস্তব প্রতিবিম্ব, আর একটা হলো অবাস্তব। বাস্তব প্রতিবিম্ব, আর একটা হলো অবাস্তব প্রতিবিম্ব। আমরা নেক্সট ক্লাসে এই যে প্রতিবিম্বের মাধ্যমে প্রতিবিম্ব আমরা কি কি বস্তুর ক্ষেত্রে কোথায় কোথায় পাবো, কিভাবে পাবো, চিত্রের মাধ্যমে আর আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো তোমরা এর পরের ক্লাসে অবশ্যই মনোযোগ দেওয়ার চেষ্টা করবে, এবং এই অধ্যায়টা খুবই সহজ তোমাদের লাগবে আশা করি। তো আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়ালেখা করবে, এই প্রত্যাশায় সবার কাছে জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।